This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, গুড আফটারনুন। শুরু করছি তিনটের নিউজ কর্নার। আমি অনির্বাণ, আমার সঙ্গে রুমেলা। পশ্চিম এশিয়ায় আজকে ভয়ঙ্কর অবস্থা, সত্যি ভয়ঙ্কর। এখন প্রশ্নটা হচ্ছে গাজা বনাম হামাস লড়াই থামবে কিনা। না, এখন প্রশ্নটা এসে দাঁড়িয়েছে যে ইসরায়েল বানাম লেবাননের লড়াই হবে কিনা, ইসরায়েল বানাম সিরিয়ার লড়াই হবে কিনা। এবং সবথেকে ইন্টারেস্টিং খবর আজকে জানেন, গাজা যুদ্ধের আঁচ কি তবে এবার প্যারিস অলিম্পিক্সের এরিনায়? প্রশ্নটা আরো জোরালো হলো, কারণ প্যারিসের জুডোর মঞ্চে একটি অদ্ভুত ঘটনা আমরা অন্তত দেখিনি আগে এরকম হয়েছে। জুডো এরিনায় সেন্টার ম্যাটে এসে দাঁড়িয়েছিলেন আগের টোকিও অলিম্পিক্সের ব্রোঞ্জ জয়ী তোহার বদবুল। ইসরায়েলি ওই জুডোকার লড়াই ছিল কার সঙ্গে? আলজেরিয়ার মেসাউদ দ্রিসের সঙ্গে। এখন অব্দি সব ঠিকই ছিল, কিন্তু প্রতিপক্ষের জন্য অপেক্ষার সময়টা ক্রমশ বেড়েই যাচ্ছিল এবং শেষমেশ লড়াইয়ে আর কিন্তু দেখা যায়নি আলজেরিয়ার দ্রিসকে। ম্যাচের আগে থেকেই ইসরায়েলি প্রতিপক্ষের বিরুদ্ধে লড়াইয়ের আপত্তির কথা জানিয়েছিলেন আলজেরিয়ার এই আরব অ্যাথলিট। শেষমেশ লড়াইয়েও তিনি অনুপস্থিত। সরকারিভাবে যদিও বাড়তি ওজনের জন্য দ্রিস ডিসকোয়ালিফাই হয়েছেন বলে জানানো হয়েছে, কিন্তু রুমেলা, বিতর্ক কি চাপা থাকে? এরকম একটা ঘটনায় বিতর্ক কি করেই বা চাপা থাকতে পারে? আসলে গাজা যুদ্ধের আবহে অলিম্পিক্সে ইসরায়েলের দল নিয়ে শুরু থেকেই প্যারিসে বেশ কিছু গোষ্ঠী বিক্ষোভ দেখাচ্ছিল, আপনারা জানেন। কিন্তু মঞ্চটা যেহেতু অলিম্পিক্স, তাই সরকারিভাবে কোনো দেশ বিরোধিতার কথা জানাতে পারেনি। কিন্তু এবার অনেকেই অভিযোগ করছেন ইসরায়েলের বদবুলের বিরুদ্ধে লড়াই করবেন না বলে ইচ্ছে করে নিজের ওজন বাড়িয়ে নিয়েছেন আলজেরিয়ার ড্রেস। পিতামাতা হওয়া এখনো কি স্বপ্ন? অ্যাপোলো ফার্টিলিটির সাথে আপনার পিতামাতা হওয়ার স্বপ্ন পূরণ করুন। বিনামূল্যে পরামর্শের জন্য কল করুন 9899410685। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ শুভজিৎ নস্কর এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। শুভজিৎ, আপনাকে স্বাগত জানাবো TV9 বাংলায়। স্টুডিও থেকে আমি রুমেলা রয়েছি, সঙ্গে রয়েছেন কনসাল্টিং এডিটর অনির্বাণ চৌধুরী। দেখুন, এই গাজা যুদ্ধের আঁচ বা এই যে পরিস্থিতি, যা পশ্চিম এশিয়ায় যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে, তা সত্যি বিভিন্নভাবে প্রভাব ফেলতে পারে। কিন্তু যখন আমরা দেখছি অলিম্পিক্সের এরিনায়, এই যে প্যারিস অলিম্পিক্সের এরিনায়, সেখানেও তার প্রভাব পড়তে শুরু করেছে। সত্যি তো এখানে তা থেমে থাকার কথা নয়। এর আঁচ আরো কত দূর গিয়ে পড়তে পারে? দেখুন রুমেলা, প্যারিস অলিম্পিকে মানে এই মুহূর্তে গাজা স্ট্রিপ বা প্যালেস্টিন বা ওয়েস্ট ব্যাংকে যা পরিস্থিতি, তার মধ্যে এক ঝাঁক তরুণ তারা যে প্যারিস অলিম্পিকে পৌঁছেছে, এবং খুব ইম্পর্টেন্টলি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাটা উঠে আসছে, এবং আপনি যদি দেখেন নিউ ইয়র্ক টাইমস পর্যন্ত রিপোর্ট করেছে যে তারা কিন্তু, এবং এই প্যালেস্টিনের শুধুমাত্র এই যে যারা বিভিন্ন সেগমেন্টের প্রতিযোগী, তারা কিন্তু শুধুমাত্র অ্যাজ এ প্লেয়ার খেলছে না। তারা নিউ ইয়র্ক টাইমসকে জানিয়েছে যে তারা অ্যাজ এ ডিপ্লোম্যাট, তারা প্যালেস্টিনিয়ান কজের একজন ধারক এবং বাহক, যে এবং প্যালেস্টিনের উপর যেভাবে প্রতিনিয়ত বা গাজার স্ট্রিপের উপরে প্রতিনিয়ত যে হামলা নেমে আসছে ইসরায়েলের তরফ থেকে, সেটাকে কিন্তু এই অলিম্পিকে রীতিমতো তারা একটা মানে বার্তাবাহক হিসাবে সারা বিশ্বের কাছে পৌঁছে দেবে যে এত এনমিটি বা এত শত্রুতার মাঝেও যে তারা প্যারিস অলিম্পিকে পৌঁছেছে। এবং মনে রাখতে হবে যে যে কজন প্রতিযোগী পৌঁছেছে। শুভজিৎ, আপনাকে একটু থামাচ্ছি। আমরা শুরুতেই একটা কথা আলোচনা করছিলাম আমি আর রুমেলা, যে একটা তো আমাদের চিন্তা ছিল যে হামাস বনাম ইসরায়েল, IDF এদের লড়াই কবে থামবে, কিন্তু এখন যুদ্ধের ঘনঘটা কিন্তু আরো ছড়াচ্ছে। যেমন ইসরায়েল বনাম লেবানন, ইসরায়েল বনাম সিরিয়া, ইসরায়েল বনাম টার্কি। তো আপনি অ্যাজ অ্যান এক্সপার্ট কি মনে হচ্ছে যে যুদ্ধটা কি ছড়াবে, বা কোনো তৃতীয় পক্ষ লাইক কাতারের রাজা তো একটা অগ্রণী ভূমিকা নিয়েছিলেন, যে তারা কি এই যুদ্ধটা আদৌ থামাতে পারবেন না, এটা ক্রমশ ছড়িয়ে যাবে? দেখুন অনির্বাণ দা, যেটা আপনি একেবারে ইন্ট্রোডাকশনেই বললেন যে
হামাসের পলিটিক্যাল চিফ ইসমাইল হানিয়ে তাকে যেভাবে অ্যাসাসিনেট করা হলো অন্য একটি রাষ্ট্রে এবং বিশেষত ইরানের রাজধানী তেহরানে, সে ইরানের নতুন রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠানে কিন্তু পার্টিসিপেট করছিল বলেই লার্জলি রিপোর্ট করেছে রয়টার্সের মতো সংবাদ গোষ্ঠীগুলো। এবার এই অবস্থায় বারবার, কারণ এই মুহূর্তে আপনি জানেন যে বিশ্বব্যাপী একটা সিজফায়ারের দিকে পুরো ইসরায়েল প্যালেস্টাইন কনফ্লিক্টকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে এবং অনেকটাই কাজটা যখন এগিয়েছে এবং ইসরায়েলের যে পলিটিক্যাল চিফ আমরা বলি বা প্যালেস্টাইনের হামাসের সেই পলিটিক্যাল চিফ হানিয়ের অ্যাসাসিনেশন হওয়া এবং একটা কিন্তু তীর উঠছে যে এটা কিন্তু কাইন্ড অফ একেবারেই শুভজিৎ নস্কর ছিলেন আমাদের সঙ্গে এবং খুব যেই জোরালো পরিস্থিতিটা তৈরি হয়েছে এই পশ্চিম এশিয়ায়, যে যুদ্ধ পরিস্থিতি, আমরা তো প্রত্যেকে সেই চিরাচরিত বাক্যটা জানি যে যুদ্ধ নয় শান্তি চাই। আসলে একটা পজিটিভ নোটেই বরং এই খবর থেকে বেরোনো যাক। আসলে অলিম্পিক্স থেকে কিন্তু আমরা বেরোতে পারছি না, কারণ যুদ্ধ নয় শান্তি চাই কথাটা যখন বলছি শান্তি পাচ্ছি। শান্তি নিশ্চয়ই তুমিও পাচ্ছ অনির্বাণ। একদম, সেই খবরটা শোনাও আমাদের। প্যারিস অলিম্পিক্সের শুটিং এ আরো একটি পদক ভারতে। 50 মিটার রাইফেল 3 পজিশনে ব্রোঞ্জ স্বপ্নীল কুশলে। এখনো পর্যন্ত ভারতের ঝুলিতে শুটিং এ তিনটি পদক। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, প্যারিস অলিম্পিক্সের শুটিং এ আরো একটি পদক আমাদের ঝুলিতে, ভারতের ঝুলিতে। 50 মিটার রাইফেল 3 পজিশনে ব্রোঞ্জ স্বপ্নীল কুশলে। এখনো পর্যন্ত ভারতের ঝুলিতে শুটিং এ 3টি পদক। জয়দীপ কর্মকার শুটার, তার বক্তব্য শুনিনি। যখনই কেউ একটা সুযোগ দিল সঙ্গে সঙ্গে স্বপ্নিল সেই সুযোগটাকে নিয়ে ভালো স্কোর করে কিন্তু পুরো মানে একদম পুরো করে দিল, টার্ন অ্যারাউন্ড করে দিল ব্যাপারটাকে। তো ওই জায়গার থেকেই আমার মনে হলো যে খেলাটা ঘুরে শেষ অব্দি টিকে থেকে, হ্যাঁ অল্পের জন্য মিস হলো সিলভার। আমি তো ভাবছিলাম 2 শট আগে যে খুব গোল্ডেও যেতে পারে, মানে সম্ভব ছিল, মানে টেকনিক্যালি সম্ভব ওই স্কোর যার ব্যবধান ছিল, কিন্তু হলো না। কিন্তু ব্রোঞ্জ মেডেল বিশাল বড় একটা উপলব্ধি আমাদের ইয়ের জন্য এবং আমাদের প্রাপ্তি আমাদের ভারতের শুটিং এর জন্য, ভারতবর্ষের জন্য। রুমেলা, তোমার গলায় তোমার কথায় কথা মিলিয়ে বলতে চাই, যুদ্ধ নয় পদক চাই। আরো পদকের দিকে আমরা তাকিয়ে থাকবো, কিন্তু রাইট নাও কি কি ইম্পর্টেন্ট খবর আমাদের শোনাবে সেটা শোনাও আমাদের। 5টা গুরুত্বপূর্ণ খবর প্রত্যেকদিনের মতোই রয়েছে আজকের 3টে নিউজ কর্নারে। কি রয়েছে শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, ইন্টারেস্টিং একটা ছবি। দীর্ঘদিন পর বিধানসভায় দিলীপ ঘোষ, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ঘরে দিলীপ ঘোষ। শুভেন্দুর আমন্ত্রণে বিধানসভায় এসেছেন। এবার কি তবে নতুন সমীকরণ বঙ্গ বিজেপিতে? শুভেন্দু দিলীপের বরফ গলায় তুঙ্গে জল্পনা আজ, মনে করিয়ে দিই দিলীপ ঘোষের জন্মদিনও। সোনারপুরে জামালের প্রাসাদ থেকে কচ্ছপ উধাও। সোনারপুরের শাহজাহান তৃণমূল নেতা জামাল এখন জেলে, কিন্তু কচ্ছপ উদ্ধারে গিয়ে খালি হাতে ফিরল বন দপ্তর ও পুলিশ। সালিশি সভায় মহিলাদের পায়ে শিকল বেঁধে মারধরে অভিযুক্ত এই জামাল। বন দপ্তর পৌঁছানোর আগেই কোথায় গেল বেআইনিভাবে রাখা কচ্ছপ, প্রশ্ন উঠছে। অন্যদিকে জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠ বারিক বিশ্বাস, তার সঙ্গে আবার দুবাই যোগ। সূত্রের খবর, দুবাইয়ে বারিক বিশ্বাসের সম্পত্তির খোঁজ পেয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরে। রেশন দুর্নীতির টাকাতেই কি বিদেশি সম্পত্তি, তদন্তে গোয়েন্দারা। পাশাপাশি রেশন দুর্নীতির তদন্তে ইডির দপ্তরে হাজিরা আনিসুর আলিফে। ইডির তলবে হাজিরা দেগঙ্গার চাল ব্যবসায়ী 2 ভাই আনিসুর রহমান এবং আলিফ নূর মুকুলের। ইতিমধ্যে যাবতীয় কাগজপত্র নিয়ে ইডির দপ্তরে পৌঁছেছেন তারা। পাশাপাশি ভয়ঙ্কর কিছু ছবিও আমাদের নজরে আসছে। দেশ জুড়ে বর্ষা বিপর্যয়, বৃষ্টি ধসে কেরলের ওয়েনারে মৃত বেড়ে 282। মেঘভাঙা বৃষ্টি, বিপর্যস্ত হিমাচলের সিমলা, কুলু, হিমাচল, উত্তরাখণ্ড, মৃত 7। কেদারনাথের পথে আটকে 200 পুণ্যার্থী। রাজস্থানের জয়পুরেও গোটা মাসের বৃষ্টি একদিনে হয়েছে, ভাবতে পারছেন? এই 5টা খবরের মধ্যে, এই 5টা খবরের মধ্যে কি মনে হয় কোন খবরগুলোর জন্য? একটাই খবর খুব কনসার্নিং লাগছে রুমেলা, জীবনদায়ী ওষুধের সংকটে জেরবার রাজ্যে হিমোফিলিয়া রোগে আক্রান্তরা। এবং স্বাস্থ্য ভবন সূত্রের খবর, জেলায় জেলায় ফ্যাক্টর 8 এর তীব্র সংকট দেখা দিয়েছে এবং তার জেরে হিমোফিলিয়ার চিকিৎসায় রাজ্যের 2 নোডাল সেন্টার এনআরএস এবং কলকাতা মেডিকেল কলেজ, সেখানে রোগীর চাপে জীবনদায়ী ওষুধের যোগানে টান পড়তে শুরু করেছে। ইতিমধ্যেই সন্তানদের প্রাণদায়ী ওষুধ নিশ্চিত করতে এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে ছুটছেন মায়েরা। খুব খারাপ অবস্থা এবং রক্ত জমাট না বাঁধার অসুখে ভোগা এই বাচ্চাগুলোর মায়েদের চোখের জলই বলে দিচ্ছে কেন ওষুধের যোগানে টান তাদের উদ্গ্রীব করে তুলেছে। একটা বাইট শুনে নি আগে।
এখানে 9টা 15 12টা পর্যন্ত আমি ওপর নিচ করেছি শুধুমাত্র ফ্যাক্টর পাওয়ার জন্য। আপনাদের তো 2 ঘন্টা হচ্ছে গোল্ডেন আওয়ার, আর একটু যদি দেরি হয়ে যেত তাহলে তো আরও বড় বিপদ হতে পারত। সেটা ওপরওয়ালা জানে আর কর্তৃপক্ষ হসপিটাল জানে। আমি উলুবেড়িয়া থেকে ফ্যাক্টর পাই, ওখানে আপাতত ফ্যাক্টর কোনো অ্যাভেলেবেল নেই। ওখানে ফ্যাক্টর আসবে, এখনও সপ্তাহখানেক টাইম লাগবে। এখন যা অবস্থা আমরা দেখছি, ফ্যাক্টর 8 কোনো হসপিটালে নেই। ফ্যাক্টর না থাকলে তো আমরা মরেই যাব, আমাদের বাচ্চারাও মরে যাবে, আমরাও মরে যাব। প্লাজমা থেরাপি দেওয়ার কথা না, প্লাজমা আমরা চাই না, আমরা যে নতুন থেরাপি আসছে সেটা আমাদের দরকার। কেন প্লাজমা চাই না? আমাদের প্লাজমা নিলে কি আরও রোগে ভুগবে। স্কুলে বলবে এতদিন অ্যাবসেন্ট করলে স্কুল থেকে ছাড়িয়ে দিন, অন্য জায়গা দিন, অনেক ধরনের সমস্যা এইসব নিয়ে চলছে যুদ্ধ। অনেক সময় হয়েছে, আমার ছেলে তো এমনও হয়ে গেছে মৃত্যু পথ থেকে ওকে বাঁচিয়ে নিয়ে এসেছি, এমনও দিন গেছে। সেই দিন যেন কারো যেন না আসুক। এখন প্রশ্ন হলো যে এই ওষুধ সংকটের কারণটা কি, এটা তো জানতেই হবে। টাকার অভাব নাকি অন্য কিছু? 2024-25 অর্থবর্ষে হিমোফিলিয়া আক্রান্তদের হাতে মহার্ঘ ওষুধ তুলে দিতে 57,82,00,000 টাকা মঞ্জুর করেছে কেন্দ্র। তাহলে ওষুধ কেন নেই? উঠছে তো, প্রশ্ন উঠবেই। আমরা একজন ডাক্তারবাবুর সঙ্গে কথা বলেছিলাম, তার কথাটা শুনে নিই একবার। এক্সটেন্ডেড হাফ লাইফ এবং এক্সটেন্ড নন ফ্যাক্টর, এক্সটেন্ডেড হাফ লাইফ 8, এক্সটেন্ড হাফ লাইফ 9 এখন আমাদের দেশে আসে, পাওয়া যায় এবং দিলে সবারই সুবিধা। এ রাজ্যে তো ইএসআই হাসপাতাল দিচ্ছে, শিয়ালদা ইএসআই হাসপাতাল তো দিচ্ছে, সুতরাং অবশ্যই সম্ভব। এখানেই তো শিয়ালদা ইএসআইতেই প্রথম রেগুলার রিপ্লেসমেন্ট থেরাপি শুরু হয় 2000 সালে। প্লাজমা ফিরে যাওয়াটা আমরা একদমই সাপোর্ট করি না। তার কারণ হচ্ছে ওই প্লাজমা থেকে যেসব অসুখগুলো আসে সেগুলো মারণ অসুখ। হেপাটাইটিস সি বলুন, HIV বলুন, এই অসুখগুলো একটা রোগের চিকিৎসা করতে গিয়েছে সে আমি তাকে অন্য অসুখে মেরে ফেলবো, এটা ঠিক মেনে নেওয়া যায় না এখনকার দিনে। প্লাজমা ইজ দ্য লাস্ট চয়েস, কারণ পেশেন্টকে বাঁচানো আমার দরকার তখন। হ্যাঁ, কিন্তু আদারওয়াইজ আমরা রিকম্বিনেন্টে দেখব, না হলে যদি এমিসিজুম্যাব পাওয়া যায় তাই দিয়ে দেখব। হিমোফিলিয়া কি, কেন হয়, আপনাদের সামনে TV9 বাংলা স্ক্রিনে আমরা গ্রাফিক্যালি বোঝাচ্ছি, কিন্তু এই যে সমস্যা তৈরি হয়েছে তার সমাধান কবে, তার উত্তর খুঁজে আসুন। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সৌরভ দত্ত। সৌরভ, এই সমস্যার আশ্বাস তো দিয়েছেন স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম, কিন্তু সমাধান হবে কবে? স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম রুমেলা আশ্বাস দিয়েছেন ঠিকই, কিন্তু তিনি যে আশ্বাসের কথা বলছেন সেই আশ্বাস বিশেষজ্ঞরা খারিজ করে দিচ্ছেন। কারণ তাদের বক্তব্য হচ্ছে যে বিকল্প হিসেবে ফ্যাক্টর 8-এর বিকল্প হিসেবে যেভাবে রাজ্য স্বাস্থ্য দপ্তর প্লাজমা দিতে চাইছে, যে প্লাজমা বিভিন্ন রাজ্যে ব্যান করে দেওয়া হয়েছে। কেন ব্যান করে দেওয়া হয়েছে? কারণ প্লাজমা দিলে প্লাজমা থেকে হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, HIV-র মতো সংক্রমণ আসতে পারে। সেই কারণেই যে কথা একটু আগেও আমাদের বিশেষজ্ঞ চিকিৎসক বলছিলেন যে একটা রোগের চিকিৎসা করাতে গিয়ে আমি রোগীর দেহে আরেকটা রোগকে জেনে বুঝে ডেকে আনবো, সেটা কখনোই কাম্য নয়। এবং তারা স্পষ্টতই বলছেন যে আরেকটা বিষয়, যে যেখানে এক্সটেন্ডেড হাফ লাইফ বা এমিসিজুমাব ইঞ্জেকশনের মতো আরও উন্নততর চিকিৎসায় ঝাড়খণ্ডের মতো রাজ্য এগিয়ে গেছে, সেখানে এই রাজ্য কেন পিছিয়ে থাকবে? একেবারে অর্থ বরাদ্দের পরও কেন এই রাজ্যে ওষুধের সংকট হবে, এই প্রশ্ন তো জোরালোভাবে উঠতে শুরু করেছে। এবং এই প্রশ্ন TV9 বাংলা কিন্তু কন্টিনিউয়াস তুলতেই থাকবে যতক্ষণ না উত্তর পাচ্ছে। আর রুমেলা, তুমি যে খবরটা শোনালে খানিকক্ষণ আগে, উত্তর ভারতে কিন্তু বিপর্যয়, রিয়েল বিপর্যয়। আজকে আমি যা খবর পেলাম 2টো অবধি দিল্লিতে যা বৃষ্টি হয়েছে, দিল্লি ভেসে যাওয়ার জোগাড়। এবং দেশ জুড়ে বর্ষা বিপর্যয় বললে ভুল হবে না। বৃষ্টি ধসে কেরলের ওয়েনারে, মৃত্যু বেড়ে জানেন 282 ক্রস করে গেছে। এবং মেঘ ভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচলের সিমলা, কুলু। হিমাচলে মৃত 3, নিখোঁজ অন্তত 40। উত্তরাখণ্ডে মৃত 4, কেদারনাথের পথে আটকে 200 পুণ্যার্থী। রাজস্থানের জয়পুরে গোটা মাসের বৃষ্টি ঝরল একদিনে, মাত্র একদিনে গোটা মাসের বৃষ্টি। এবং জয়পুরে 24 ঘন্টায় 173 মিলিমিটার বৃষ্টি, ভাবা যায় না। অতি ভারী বর্ষণে ভোগান্তি দিল্লির রাজধানীতেও, যেটা বললাম। ছবিগুলো ভয়ঙ্কর। আমরা ওয়েনারের যে ছবি দেখছিলাম সেই ছবি দেখে মনে হচ্ছিল এই যেন একটা মৃত্যুপুরী। আবার রাজস্থানের যে ছবি আমরা দেখছি সেখানেও দেখছি একই অবস্থা, এবং বাড়িগুলো যেটা দেখাচ্ছিলাম, বাড়িগুলো ভেঙে পড়ছে।
আমরা সরাসরি বরং চলে যাই, আমাদের সঙ্গে প্রতিনিধি কমলেশ চৌধুরী রয়েছেন, তার সঙ্গে একবার কথা বলি। কমলেশ, কিছুক্ষণ আগেও যে প্রশ্নটা তোমাকে করেছিলাম যে আমরা জানি কারো পৌষ মাস কারো সর্বনাশ হয়, কিন্তু এখানে তো দেখছি কারো শ্রাবণ মাস কারো সর্বনাশ। দেখো, এটা প্রতি বছর বর্ষার একেবারে একটা রেগুলার রুটিন হয়ে দাঁড়িয়েছে, যেন বর্ষা আসবে এবং আমরা দেশ জুড়ে এরকম বিপর্যয় দেখব। গত বছর হিমাচলে ঠিক আমরা এই একই ছবি দেখেছিলাম, এবারও একই অবস্থা দেখতে হচ্ছে। তার কারণ কি? এক তো হচ্ছে যে জলবায়ু পরিবর্তনের একটা ফল হিসেবে যেটা দেখা যাচ্ছে, অল্প সময় অনেক বেশি বৃষ্টি হচ্ছে। যেমন রাজস্থানে একদিনে গোটা মাসের বৃষ্টি হয়েছে, ওয়েনারের যে চূড়ামালা যে জায়গাটা, সেখানে দুদিনে 2 মাসের বৃষ্টি হয়ে গেছে। এই জায়গায় দাঁড়িয়ে এই ধরনের এক্সট্রিম ওয়েদারকে সামলানোর মতো পরিকাঠামো তৈরি করা দরকার ছিল, কিন্তু সেটা হয়নি। উল্টে যেটা করা হচ্ছে, নিকাশি নালা বড় ছিল সেগুলো ছোট হয়ে গেছে, জল বেরোনোর জায়গা নেই। 1 2 নম্বর হচ্ছে যে পাহাড়ি অঞ্চলে যে ধরনের পরিকাঠামো হওয়ার কথা তা হচ্ছে না, যেগুলো সমতলে হওয়ার কথা সেই ধরনের বাড়ি আমরা পাহাড়ে দেখতে পাচ্ছি। হিমাচলে যে বাড়িটা ভেঙে পড়ছে, এত উঁচু বাড়ি আদৌ পাহাড়ে হয় কি না সেটা নিয়ে প্রশ্ন উঠছে। আমরা দার্জিলিংয়ে দেখিয়েছিলাম 3.5 তলার বেশি বাড়ি ওঠার কথা না, সেখানে দার্জিলিংয়ে 10 তলা 11 তলা বাড়িও রয়েছে। যখনই ভারী বৃষ্টি। কমলেশ, তুমি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যু তুললে কিন্তু, যেটা আমি আর রুমেলা একটু আগে আলোচনা করছিলাম স্টুডিওতে ঢোকার আগে। আমাদের দার্জিলিংটা ঠিক এরকম তাসের ঘরের মতন ভেঙে পড়বে না তো? এবং সমস্ত পাহাড়ি অঞ্চলে দেখছো কমলেশ একটা অদ্ভুত ট্রেন্ড এই তোমার কিছুদিন আগে থেকে, অন্তত 1 বছর ধরে যোশীমঠে যে দেখলাম যে পাহাড় কি আমাদের মানব সভ্যতার চাপ আর বইতে পারছে না, সব কি আলটিমেটলি কয়েক বছরের মধ্যে তাসের ঘরের মতন ভেঙে পড়বে? আশঙ্কা তো থাকছেই। তার কারণ যেটা বলছিলাম, পাহাড়ের ওপরে চাপ নানাভাবে বাড়ছে। এক তো হচ্ছে যে বড় বড় বাড়ি তৈরি হচ্ছে পাহাড়ে, যা পর্যটক ইদানিং যাচ্ছে, পর্যটক যাওয়া মানে অনেক বেশি হোটেল তৈরি হচ্ছে, এবং গাড়ি, প্রচুর গাড়ি, যা গাড়ি এই 10 বছর বা 15 বছর আগে যেত তার থেকে অনেক বেশি গাড়ি যাচ্ছে। এবং পাহাড়ি অঞ্চলে যে ধরনের ডেভেলপমেন্ট হচ্ছে, টানেল বহু জায়গাতে, সেটা দক্ষিণ ভারতেও হচ্ছে, হিমাচলের দিকে বা উত্তরাখণ্ডের দিকে যে 4 ধামে 4 লেনের হাইওয়ে হচ্ছে, ইভেন আমাদের সিকিমেও যদি দেখা যায় টানেল হচ্ছে। আচ্ছা, শেষ প্রশ্ন তোমাকে, শেষ প্রশ্ন কমলেশ, তুমি তো দার্জিলিংয়ে তদন্ত করতে গেছিলে এই ব্যাপারেই। দার্জিলিংয়ের খুব সংক্ষেপে আমাদের বলো, তারপরে তোমাকে আমরা নিষ্কৃতি দেবো স্টুডিও থেকে। যেটা হচ্ছে যে দার্জিলিংয়ের অবস্থাটা কি এক্স্যাক্টলি বলো আমাদের। দার্জিলিংয়ের অবস্থা ভালো নয়। আমরা তো সিকিমে দেখলাম NH ট্রেন প্রায় 40 দিন বন্ধ ছিল, এখনও সেখানে ছোট ছোট গাড়ি যাচ্ছে, বড় গাড়ি চালানোর সাহস পাচ্ছে না প্রশাসন। দার্জিলিংয়ের অবস্থাও কিন্তু ভালো নয়। যদি দার্জিলিংয়ে ভারী বৃষ্টি হয়, এখন কিছুদিন বৃষ্টি হচ্ছে না বলে বাঁচোয়া, নাহলে দার্জিলিংয়ে যখনই এই ধরনের বৃষ্টি, হিমাচলে যা হলো এরকম বৃষ্টি হলে দার্জিলিং পাহাড়েও বড় বড় ধস নামতে পারে এবং অনেক ক্ষয়ক্ষতি হতে পারে। আমরা বর্ষার শুরুতে যেটা দেখেছিলাম, যা এগোচ্ছে, যেভাবে এগোচ্ছে, একেবারেই কমলেশ, সেই ছবিগুলো যা আমরা দেখছি তা দেখে সত্যিই আমাদের এবং আমাদের দর্শকদের ইনফ্যাক্ট সত্যি ভয় লাগবে, কারণ আমাদের স্বাদের পছন্দের এই জায়গাগুলো। অনির্বাণ, কিছুক্ষণ আগে তুমি মানব সভ্যতার কথা বললে, আসলে আমার মনে হয় এই ছবিগুলো মানব অসভ্যতার ফল। সেই ফলটাই বোধহয় তুমি একটা দারুণ ওয়ার্ড কয়েনেজ করেছো, মানব অসভ্যতার ফল। আসলে আমাদের বোধহয় যদি ইচ্ছে থাকে, যদি আমাদের উইল পাওয়ার থাকে, তাহলে আমাদের বোধহয় কোনো কিছুই আমাদের কাছে বাধা হয়ে দাঁড়ায় না। এবং সত্যি তার বোধহয় প্রমাণ এই বিশ্ব ব্রহ্মাণ্ডে অনেক জায়গাতেই। আমার তো তুমি বা কমলেশ যেটা আলোচনা করলে, আমার তো মাঝে মাঝে ভয় হয় দার্জিলিংয়ে হয়তো কোনো নিশ্চিন্ত নিরাপত্তায় হাঁটছি ওই হিমালয়ান জুর ওই সামনে দিয়ে, এবং পাহাড়টা বোধহয় পুরো ভেঙে পড়ে যাবে মাথার উপরে। যাই হোক, আমাদের এই প্রলয় লীলা, ধ্বংসলীলা এগুলো নিয়ে থাকতে হবে। কিন্তু একটা ইন্টারেস্টিং খবর তোমায় বলবো, তোমার তো 40 হতে এখন অনেক 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 বাকি। মেয়েদের বয়স নিয়ে বোধহয় আলোচনা করাটাও না, বাকি থাকলে আলোচনা করা যায়, অবশ্যই আলোচনা করা যায়। অনেক অনেক অনেক, 3টে অনেক বলেছি তোমার 40, কিন্তু আমাদের যাদের অনেক 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 আগে 40 হয়ে গেছে, সেরকম একজন লোকের কথা, এবং আমাদের মতন চুলে যার পাক ধরেছে, আজকে পাক না, সল্ট অ্যান্ড পেপার, আজকে যার ছবিটা দেখে না আমি কিন্তু খুব উদ্বুদ্ধ হয়েছি। রুমেলা, এই 40-এ নাকি চাল সে পড়ে, কথাটা আমরা সকলেই জানি। দৃশ্যমানতা নাকি হয়ে যায় ঘোলাটে, এবং প্রোগ্রেসিভ লেন্স এই নাকের ওপরে ঠিক জায়গা নেয়। আসলে চিকিৎসা মতে এসব হয়, কিন্তু যারা মধ্যবিত্ত মানসিকতা ভেঙে বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে তুর্কি নাচান, তাদের সর্বশেষ উদাহরণ বোধ হয় ইউসুফ ডেকিচ। 51 বছরে হেলায় অর্জন করেছেন অলিম্পিক্সের রূপো। চোখে কোনো স্পেশালাইজড
শুটারদের যে লেন্স থাকে নেই, আই কাভার বা ইয়ার প্লাগ শুটারদের ব্যবহারও কোনোদিন করেননি বলেই মনে হচ্ছে, কোনো ভালাই নেই। একটা অত্যন্ত ঔদ্ধত্যের সঙ্গে পকেটে হাত দিয়ে অলিম্পিক্সের পদক জেতার এই ডেকিচের ডোন্ট কেয়ার ছবিটা রুমেলাকে নয়, আমাকে কিন্তু খুব উদ্বুদ্ধ করেছে এবং তিনি আজ ভাইরাল হয়েছেন নেট দুনিয়ায়। তাহলে কি আমরা বলতে পারি এজ ইজ জাস্ট আ নাম্বার? অ্যাবসলিউটলি। ওকে দেখো, তুরস্কের অলিম্পিয়ান, এই নিয়ে 5 বারের অলিম্পিক্স। 10 মিটার এয়ার পিস্তলে তিনি তুরস্কের ভরসার সম্মানও রেখেছেন 51 বছরের ডেকিচ। মিক্সড ইভেন্টে যেখানে মানু ওয়াকার সরবজোতরা ব্রোঞ্জ জিতেছেন, সেই একই ইভেন্টে রূপো জিতে নজর কেড়েছেন তুরস্কের এই প্রৌঢ়। ভুল বললাম? প্রৌঢ়ত্ব মনে হয়, কিন্তু যে মানুষ বয়সকেই আঙুলের ডগায় তুর্কি নাচন নাচান, তার আবার বয়স কি? হাঁটুর বয়সী মানু ওয়াকারদের হারিয়ে রূপো ডেকিচের। এক চোখে পট্টি পরে, মনকে শান্ত করে, দৃঢ় প্রতিজ্ঞ রেখে এক রোখা এক চোখ দিয়ে লক্ষ্যভেদ। এটাই তো শুটিং রেঞ্জের চেনা ছবি। আর ডেকিচ কি করলেন? কুল অ্যান্ড ক্যাজ মানসিকতা নিয়ে শুটিং রেঞ্জে 51 বছরের শুটার, গায়ে টি শার্ট, পরনে জিন্স, বাঁ হাত পকেটে ঢুকিয়ে ডান হাতে করলেন লক্ষ্যভেদ। সঙ্গিনী সেবল ইলায়াদা তার হানকে সঙ্গী করে জিতলেন প্রথম অলিম্পিক পদক। 2008 সালে বেজিং অলিম্পিক্সে প্রথম গ্রেটেস্ট শো অন আর্থে আত্মপ্রকাশ। মাঝে আরও 3টে অলিম্পিক্স পেরিয়েছে, কিন্তু পদক জোটেনি ডেকিচের। অবশেষে হলো, রূপো হলো 51 বছরে। বয়স হার মানল, থুরি সে তো আগেই মেনেছে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।